মোবাইলের মাধ্যমে বিবাহ পড়ানো হলে সে বিবাহ বৈধ হবে কিনা। বিবাহ বৈধ হওয়ার জন্য রোকন হলো দুটি, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। আর মৌলিক শর্ত হলো একটি, সেটা হচ্ছে দুজন সাক্ষী থাকা। যদিও কোনো কোনো আলেম মেয়ের অভিভাবকের উপস্থিতির কথাও বলেছেন। এখন এই শর্ত এবং রোকন যদি পাওয়া যায় তাহলে বিবাহ মোবাইলেও যদি হয় সংগঠিত হবে, কোনো অসুবিধা নেই। ছেলে ইজাব করবে, মেয়ে কবুল বলবে, অথবা মেয়ে ইজাব করবে, প্রস্তাব দেবে, ছেলে কবুল বলবে, অথবা তাদের পক্ষ থেকে কোনো উকিল এ দায়িত্ব পালন করবে। ইজাব এবং কবুল দুটি রোকন হয়ে গেল। ছেলে প্রস্তাব দিল, মেয়ে বলল আমি কবুল করলাম, অথবা মেয়ে প্রস্তাব দিল, ছেলে বলল আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। তাহলে দুটি রোকন হয়ে গেল। সেটা কমপক্ষে দুজন পুরুষ সাক্ষী শুনতে হবে। যদি মহিলা সাক্ষী থাকে তাহলে পুরুষ একজন, নারী হওয়া লাগবে কমপক্ষে দুজন, তিনজনের শুনতে হবে। যদি সাক্ষী থাকে এবং ইজাব কবুল হয় এবং সেখানে মেয়ের অভিভাবক উপস্থিত থাকে তাহলে মোবাইলেও বিয়ে হতে কোনো অসুবিধা নেই। আর আজকে তো আমরা যদি চাই লাইভ অনুষ্ঠান করতে পারি, মোবাইলেও লাইভ করা যায়, সরাসরি আপনি ভিডিও কল দিতে পারেন, সুযোগ আছে। তো আপনি দেখতে পাচ্ছেন কে ইজাব দিচ্ছে, কে কবুল বলছে। এখন তো বিষয় অনেক সহজ হয়ে গিয়েছে। তবে এরপর আমরা বলি, যদি কোনো সন্দেহ কারো মনে থাকে যে বিবাহ দিলাম অনেক দূর ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা পরামর্শ দিই ছেলে যখন দেশে আসবে অথবা মেয়ে যখন দেশে আসবে, তারা যদি দূরে থাকে তাহলে বিবাহটা আবার ধরিয়ে নেক, তাসদিদ করুক, দ্বিতীয়বার আবার দুজন সাক্ষীর সামনে ইজাব কবুল করে নেক, তাহলে তো আর সন্দেহ থাকলো না। যদি এটা নাও করে তাহলে মোবাইলের মাধ্যমে বিবাহ হতে কোনো অসুবিধা নেই। বাকিতে বিক্রি করলে পণ্যের মূল্য একটু বেশি নেওয়া যাবে কি? আসলে নগদ বিক্রি করলে টাকাটা সরাসরি হাতে আসে। ব্যবসায়ী চাইলে এ টাকাটাই আবার বিনিয়োগ করে তিনি ব্যবসা করতে পারেন। কিন্তু বাকিতে বিক্রি করলে টাকাটা একটু দেরিতে আসে, তাই তিনি চাইলেও সে টাকা আবার নতুন করে বিনিয়োগ করতে পারেন না। তাই কোনো কোনো দোকানদার বাকিতে বিক্রি করলে মূল্য একটু বেশি রাখেন। এটা রাখা না জায়েজ নয়, জায়েজ আছে। দোকানদার বলবে যে আমার এটা মূল্য এত টাকা, তো আপনি তো কিনলেন সেটা, তো উনি বলেছে এখানে ধোঁকাবাজির কিছু নেই, জায়েজ আছে। তবে হ্যাঁ, বিশ্বাস হারানোর একটি সম্ভাবনা আছে, কারণ আমরা যাদের থেকে বাকিতে খরচ করি তারা আমাদের পরিচিত লোকই হয়। তো আমরা যদি শুনি যে আমার কাছে বাকিতে বিক্রি করার কারণে তিনি আমাকে না জানিয়ে 1 টাকা বেশি রেখেছেন, 2 টাকা বেশি রেখেছেন, তখন তার উপর আস্থাটা নষ্ট হয়ে যায়। এ দোকান থেকে মানুষ আর খরচ করতে আগ্রহ বোধ করে না। এজন্য আমরা বলবো যারা বাকিতে বিক্রি করলে 1-2 টাকা বেশি নিতে চায় তাদের জন্য এটা জায়েজ আছে। তবে তারা ক্রেতাকে বিষয়টা জানিয়ে দেবে যে ভাই আপনি তো আমাকে মাসে একবার টাকা দেন, তা আমি আপনার থেকে 1-2 টাকা একটু বেশি রাখি। এটা জানাজানি থাকলে তাহলে আস্থা হারানোর কোনো সম্ভাবনা আর থাকবে না। দ্বীনি কাজে অমুসলিমদের অনুদান গ্রহণ করা যাবে কি? আসলে দ্বীনি কাজে অমুসলিমের কাছে অনুদান গ্রহণের জন্য যাওয়াটা দ্বীনকেই ছোট করার নামান্তর। হাদিস হচ্ছে আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের তুলনায়। গ্রহীতার হাত নিচে থাকে, দাতার হাত উপরে থাকে। তা আপনি যখন আনতে গেলেন আপনি মুসলিম, অমুসলিম দাতা তার হাত উপরে চলে গেল, তো দ্বীনকে তো হেয় করা হলো। এজন্য আমরা বলি যে দ্বীনি কাজে অমুসলিমের কাছে সহযোগিতা চাওয়া ঠিক নয়। তবে হ্যাঁ, কোনো অমুসলিম যদি দ্বীনি কাজে সহযোগিতা করতে চায় তাহলে আপনি গ্রহণ না করলে মনে কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে। এই অবস্থা আপনি গ্রহণ করতে পারবেন। তবে আমরা পরামর্শ দিই যে ওটা সরাসরি মসজিদ মাদ্রাসায় খরচ না করে এই টাকাটা ভিন্ন কোনো খাতে খরচ করলে ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ঘরের ফ্লোরে যদি প্রস্রাব করে বাচ্চারা আর সে প্রস্রাব যদি শুকিয়ে যায়, ফ্লোর কি পাক হয়ে যাবে? হ্যাঁ, যদি ঘরের ফ্লোর মেজ সেটা মাটি হয় তাহলে মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায়, যদি তার মাঝে সরাসরি কোনো প্রস্রাবের চিহ্ন না থাকে। চিহ্ন যদি সুস্পষ্ট থাকে তাহলে সেটা পবিত্রতা নিয়ে সন্দেহ তৈরি হবে, সেখানে দাঁড়িয়ে নামাজ পড়া নিয়ে মনে কলক তৈরি হবে, দ্বিধা তৈরি হবে। আর যদি চিহ্ন না থাকে
তাহলে পবিত্র পড়তে পারেন, নামাজ কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সরাসরি মাটি না হয়, সেটা কাঠের তৈরি ফ্লোর হয়, বিদেশের অনেক জায়গাতে কাঠের তৈরি ফ্লোর আছে, অথবা সেটা টাইলস হয়, যেমন আমরা করি মার্বেল পাথর বা টাইলস, ওখানে প্রস্রাব করলো, প্রস্রাব শুকিয়ে গেল, তাহলে কিন্তু এটা মাটির মতো সরাসরি নয়। দেখা যাবে সেখানে একটু পানি পড়লো বা ভিজা পানি আপনি হাঁটলেন, তখন কিন্তু ওই মেঝ থেকে, ফ্লোর থেকে আপনার পায়ে প্রস্রাবের আর্দ্রতা লাগবে, সেখান থেকে দুর্গন্ধটা পুরোপুরি যায় না। এই জন্য আমরা বলবো, ফ্লোর যদি টাইলস হয়, মার্বেল পাথর হয়, কাঠ হয়, সরাসরি মাটি না হয়, তাহলে আপনারা মুছে নেবেন। একটু মুছে নিলে তাহলে ফ্লোর পরিষ্কার হয়ে যাবে। সরকারি বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নিয়ে রাতের বেলায় ব্যাডমিন্টন, ভলিবল খেললে কি গুনাহ হবে? যদি আপনি সরকারি লাইন থেকে রাতের বেলায় বিদ্যুৎ ইউজ করেন আর সেটা আপনি বিল পরিশোধ না করেন, তাহলে সরকারের তো আলাদা কোনো বডি নাই, আলাদা কোনো স্ট্রাকচার নেই, এমন না যে সরকার কোনো ব্যক্তি। আর সম্পদ যেটা আপনি খরচ করলেন সেটা কিন্তু রাষ্ট্রপ্রধানের নয়, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের নয়, এটা রাষ্ট্রের। এই রাষ্ট্রের 18 কোটি মানুষ সেটার মালিক। তাহলে আপনি 18 কোটি মানুষের হক নষ্ট করলেন, বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ। এই জন্য সরকারের মালকে নিজের মাল মনে করে ভোগ করা এটা নিষিদ্ধ। তা আপনি যে ভলিবল খেললেন অথবা রাতের বেলায় ইউজ করলেন অন্যভাবে, 18 কোটি মানুষের হক নষ্ট করার অপরাধী হবেন। এই জন্য আমরা বলবো, এই জাতীয় খামখেয়ালি কাজ করা যাবে না।